বাসর ঘরে ঢুকে দেখি বউ আমার মোবাইলে কার সাথে যেন কথা বলছে। আমাকে দেখে অবাক হয়ে হাত থেকে মোবাইলটা ফেলে দিয়েছে। মোবাইলের স্ক্রিনে ইমরান নামটা বেশি আছে। আমি একবার মোবাইলের দিকে আরেকবার তাসফিয়ার দিকে তাকিয়ে আছি। তাসফিয়া মাথা নিচু করে রাখছে। আমি মোবাইলটা হাতে নিয়ে তাসফিয়ার হাতে দিলাম আর বললাম, ইমরান তোমার কি হই? তাসফিয়া উত্তর দিল, আমার খালাতো ভাই। তখনই তাসফিয়াকে জোরে একটা ধমক দিয়ে বলছি, প্রথম রাতে মিথ্যা দিয়ে শুরু করছো, আর বাকি জীবনটা তাহলে কি করে কাটাবে? তাসফিয়া তুতলিয়ে বলল, কি মিথ্যা বলছি? যেটা সত্যি আমি সেটা বলছি। ইমরান আমার খালাতো ভাই। আমি বললাম, ঠিক আছে, তাহলে ইমরানকে কল করো, আমি ওর সাথে কথা বলবো। তারপর দেখি তাসফিয়া আমতা শুরু করছে। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কি হলো তাসফিয়া, কথা বলো না কেন? তাসফিয়া বলল, সরি মিথ্যা বলার জন্য। সত্যি বলতে ইমরান হলো আমার বয়ফ্রেন্ড। আজকে অনেক কান্না করতেছে, তাই ওকে কল দিয়ে সান্ত্বনা দিয়ে দিচ্ছি। আমি বললাম, তার মানে ইমরানকে অনেক ভালোবাসতে? তাসফিয়া বলল, হ্যাঁ। আমি বললাম, তাহলে আমাকে বিয়ে করছো কেন? তাসফিয়া বলল, সত্যি বলবো? আমি বললাম, হ্যাঁ বলো। তাসফিয়া বলল, ইমরান এখনো লেখাপড়া করে, আর আমাদের পরিবার আমাদের সম্পর্কটা মেনে নিতে চায় না। আর এদিকে আব্বু আম্মু বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠছে। আমি বললাম, কেন? তাসফিয়া বলল, কারণ আমার ছোট দুইটা বোন আছে, ওদেরও তো বিয়ে দিতে হবে, তাই বাধ্য হয়ে আপনাকে বিয়ে করছি। আমি বললাম, বুঝতে পারছি। আসলে আমাদের সমাজে ছেলে লেখাপড়া করলে বা বেকার থাকলে তাদের কাছে কারো মেয়েই বিয়ে দিতে চায় না। আমি বললাম, তাসফিয়া একটা সত্যি কথা বলবে? তাসফিয়া বলল, হ্যাঁ বলেন, কি সত্যি আপনি জানতে চান? আমি বললাম, তুমি কি কখনো আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবে? আর কতদিন লাগবে? তাসফিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি না, তবে ইমরান আমার হৃদয় জুড়ে সারা জীবন থাকবে। আমি বললাম, ধন্যবাদ সত্যিটা বলার জন্য। আচ্ছা, আমি যদি তোমাকে ডিভোর্স দিই তাহলে কি তুমি ইমরানকে মেনে নেবে? তাসফিয়া বলল, শিওর দিতে পারছি না, তবে ইমরানকে অনেক লাভ করি। আমি বললাম, ঠিক আছে, ইমরানের সাথে তুমি কথা বলো, যদি ইমরান তোমাকে মেনে নেই তাহলে আমি তোমাকে ডিভোর্স দেবো। ডিভোর্সের কথা শুনে তাসফিয়া আমার দিকে হা করে তাকিয়ে আছে, মায়াবী চোখটা যেন আমাকে গিলে খাচ্ছে। তাসফিয়া বলল, বাসর রাতে ডিভোর্স নামটা নিলেন? আমি বললাম, হ্যাঁ, কারণ তুমি কখনো আমাকে স্বামী হিসাবে মেনে নিতে পারবে না। আচ্ছা, ওই পাশে শুয়ে পড়ো, আমি এদিকে শুয়ে পড়ছি। আর হ্যাঁ, ইমরানকে কল করো, ওর সাথে কথা বলো, আমি জানতে চাই ও কি চাই, সকালে আমাকে তা বলবা। তাসফিয়া বলল, হ্যাঁ। এখন কি ইমরানকে কল করতাম? আমি বললাম, হ্যাঁ এখনই করো, কারণ এখন কল করলে ইমরান তোমাকে সত্যি বিশ্বাস করবে। আর শুভরাত্রি বলে ঘুমানোর ভান ধরে শুয়ে পড়লাম। তাসফিয়া ইমরানের সাথে কথা বলছে আর কান্না করছে। ইমরান তাসফিয়াকে সবকিছু বলতেছে। হঠাৎ করে তাসফিয়া খাটের উপর থেকে নেমে বারান্দায় চলে গেল। আমি চোখগুলো বন্ধ করে ঘুমানোর মতো শুয়ে আছি। আরে আমি তো আমার পরিচয়টা দিলাম না। আমি হলাম আল মোহাম্মদ সৌরভ, একটা কোম্পানিতে চাকরি করি। আব্বু চাকরি করে আর আম্মু বাড়িতেই থাকে। বড় আব্বুর বিয়ে হয়েছে, ওনার পর সরকারি চাকরিজীবী। এখন অনেক ঘুম পাচ্ছে, বাকি কথা সকালে বলবো। পুরোনো স্মৃতিগুলো খুব করে মনে পড়ছে। কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম ভাঙছে ফজরের আজান শুনে। ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তাসফিয়া এখনো শুয়ে আছে। পরনে গয়নাগুলো এখনো খুলেনি। চোখে যেন কালো দাগ জমে গেছে। বুধই সারা রাত কান্না করছে। আমি কোনো কিছু না বলে ওর গায়ের উপর চাদরটা টেনে দিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করছি, কিন্তু ভুলে সঙ্গে করে আমি আমার টাওয়ালটা নিলাম না। একবার শুধু বলছি আমার টাওয়ালটা, বের হয়ে দেখি তাসফিয়া টাওয়ালটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে তুমি আমার টাওয়ালটা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তাসফিয়া বলল, বারে তাতে কি, আপনি ভুল করে টাওয়াল ফেলে গেছেন তাই। আর যদি কোনো কিছু মনে করেন তাহলে যেখানেটা সেখানে রেখে দেই। আমি বললাম, মনে করার কি আছে, দাও আমার কাছে টাওয়ালটা দাও। টাওয়ালটা হাতে নিয়ে তাসফিয়াকে জিজ্ঞাসা করছি, তাহলে আমাদের ডিভোর্স কবে হবে? তাসফিয়া আমার দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে। আমি বললাম, আমি আবারও বলছি, ইমরান কি তোমাকে মেনে নেবে? যদি তোমাকে মেনে নেই তাহলে আমি তোমাকে ডিভোর্স দেব। তাসফিয়া বলল, হ্যাঁ নেবে, একটা সমস্যা আছে। আমি বললাম, কি সমস্যা? তাসফিয়া বলল, ইমরানের পড়ালেখা এখনো শেষ হয়নি, 9 মাস সময় লাগবে। এই 9 মাস আপনার কাছে থাকতে বলছে। আমি বললাম, তার কি করার, আর আমারও তো জীবন আছে, আমার আবার কাউকে বিয়ে করতে হবে। তাসফিয়া বলল, ঠিক আছে বিয়ে করেন, আপনি বিয়ে করলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি বললাম, আমরা ডিভোর্সের জন্য অ্যাপ্লিকেশন করব। যতদিন ডিভোর্স না হবে ততদিন তুমি এই বাড়িতে থাকতে পারবে। রাজি থাকলে আমি তোমাকে ইমরানের কাছে যেতে দেব, আর যদি রাজি না হও তাহলে কি আমার সাথেই সংসার করতে হবে। তাসফিয়া বলল, ঠিক আছে, আপনাকে ডিভোর্স দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব। কথাটা বলে তাসফিয়া চলে যাচ্ছে। ঠিক তখনই শাড়িটা পা লেগে পড়ে যাচ্ছে। আমি তাসফিয়াকে ধরে রেখেছি। তাসফিয়া তখনই একটা ধমকে সুরে বলল, আমাকে ধরছেন কেন? তখনই তাসফিয়াকে ছেড়ে দিয়েছি, আর তাসফিয়া টাস করে নিচে পড়ে গেছে। আর একটা জোরে চিৎকার দিয়ে বলে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো পার্ট 1 এখানেই সমাপ্ত করলাম, পরবর্তী পার্টের জন্য অপেক্ষায় থাকবেন। আর তাসফিয়া একটা জোরে চিৎকার দিয়ে বলে উঠলো, আমার কোমরটা গেছে, আমি শেষ হয়ে গেলাম। বিয়ের প্রথম রাতে, অর্থাৎ বাসর ঘরে যে মেয়ে তার স্বামীকে বলে বর হিসাবে মেনে নিতে কয়দিন লাগবে সে ঠিকটা বলতে পারবে না, আর হৃদয় জুড়ে শুধু তার বয়ফ্রেন্ড ইমরান থাকবে।
আর যাই হোক, তার সাথে জীবন কাটানো আমার পক্ষে সম্ভব নয়। আমি তাসফিয়াকে কথাগুলো বলে রুম থেকে বের হয়ে আসলাম। তাসফিয়া কান্না করছে। তাসফিয়ার কান্নার আওয়াজে আব্বু আম্মু সবাই দৌড়ে আসে রুমে। আসসালামু আলাইকুম। তো ব্যাকগ্রাউন্ডে অনেকটাই নয়েজ আসবে, সেগুলোকে উপেক্ষা করে আপনারা গল্প দেখতে থাকেন, আশা করি মজা পাইবেন। তাসফিয়াকে নিচে পড়ে থাকতে দেখে আম্মু বলল, কিরে সৌরভ, বৌমা নিচে পড়ে আছে কেন? আমি বললাম, আমি কি করে বলবো, যে নিচে পড়ে আছেন তাকে জিজ্ঞাসা করেন। আব্বু বলল, তুই না জানলে কে জানবে? আমি বললাম, যে পড়ে আছে তাকে জিজ্ঞাসা করেন না, আমি তো একবার বললাম। আম্মু বলল, বিয়ের প্রথম দিনই এমন কথাবার্তা বলছিস কেন? বৌমার নিচে পড়ে আছে আর তুই কি করে? আমি ভাবছি কিছু একটা বলে কাটিয়ে দেব, কিন্তু তাসফিয়া তখন বলে উঠছে, আম্মু উনি আমাকে কুলে নিতে চাইছিল, তারপর আর কিছু বলে নাই। তাসফিয়ার এমন কথা শুনে সবার চোখ যেন বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আব্বা বলল, হ্যাঁ তারপর? তাসফিয়ার কথাগুলো এমন মনোযোগ দিয়ে শুনছে মনে হচ্ছে জীবনের শেষ কথা। আম্মা বলল, আহা, তুমি বৌমাকে বলতে দেবে তো? আব্বু বলল, আমি কি মুখ চেপে ধরে রাখছি? আম্মু বলল, মা তাসফিয়া তুমি সবটা বলো তো। তাসফিয়া বলল, হ্যাঁ তারপর? আমি ওনাকে না করছিলাম বলে ইচ্ছে করে কুলের উপর থেকে আমাকে ফেলে দিয়েছে। ও মা, আমার কোমরটা বুঝি গেছে, ও মা আমাকে বাঁচাও বলে জোরে চিৎকার করতে লাগলো। আমি মনে মনে ভাবলাম, আরে এই মেয়ে তো অনেক ডেঞ্জারাস, তারপর থেকে আমাকে একটু সতর্ক থাকতে হবে। আব্বু বলল, হারামজাদা, তুই তো নিজের বড়ি নিতে পারিস না, আবার গেছিস বৌমাকে কুলে নিতে, ফের যদি দেখি তাহলে তোর খবর আছে। আম্মা বলল, আরে তুমি এসব কি বলছো? সৌরভ নিজের বউকে কুলে নেবে না? আব্বার আম্মার কথা শুনে দুলাভাই আর আব্বু দুইজনে হাসতে হাসতে চলে গেছে, সাথে আব্বা আম্মাও গেছে। আম্মা আপনারা পারেনও বটে। আমি বের হলাম বন্ধুদের সাথে একটু দেখা করব। আমি রুম থেকে বের হব, তখনই তাসফিয়া আবার চিৎকার দিতে লাগলো, এই তোমার সমস্যা কোথায়? কি করছো এমন? তাসফিয়া বলল, কোমরটা ব্যথা পাইছি তাই এমন করছি। কোথায় আমাকে টেলে তুলবে? না, উনি চলে যাচ্ছে। আম্মা বলল, হ্যাঁ সৌরভ, বৌমাকে কুলে তুলে খাটের উপর শুয়ে দিয়ে যাম। আমি মনে মনে বললাম, সত্যিটা যখন জানতে পারবে তখন সবাই আফসোস করবা। তখন আমি তাসফিয়াকে বললাম, দেখি তাসফিয়া তোমার হাতটা দাও। তাসফিয়া হাত বাড়িয়ে দিয়েছে। তাসফিয়া আমার দিকে তাকিয়ে হাত ধরছে। তাসফিয়াকে কুলে নিয়ে খাটের উপর শুয়ে দেব। ঠিক তখনই আমাকে নিচে ফেলে দেওয়ার পরিণতি আপনি দেখছেন। আর যদি আমার সাথে পাঙ্গা নিতে আসেন তাহলে আপনার কি পরিণতি করব আপনি তাও জানেন না। তাসফিয়াকে বই দেখানোর জন্য আমি বললাম, আম্মা আপনার বৌমা কি বলতে চাচ্ছে আপনি শুনবেন? তখনই দেখি তাসফিয়ার মুখটা যেন ছোট হয়ে গেছে। আম্মা বলল, কি বলছে? আমি বললাম, বলছে চিন্তা না করতে, তাসফিয়া খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আচ্ছা তাসফিয়া তুমি একটু রেস্ট নাও, আমি একটু বাহির থেকে ঘুরে আসছি, কেমন? তাসফিয়া বলল, ঠিক আছে, আর শুনেন তাড়াতাড়ি আসবেন। আমি বললাম, কেন? তাসফিয়া বলল, বিকালে আমাদের বাড়িতে যেতে হবে তাই। আমি বললাম, তোমাদের বাড়ি আমি যেতে পারবো না আম্মু, আমি বের হলাম। এই বলে বাসা থেকে সোজা বের হয়ে এসেছি। বিয়ের আগের জীবনটা খুব ভালো ছিল, বিয়ে করে পুরোই শেষ। দূর, রানাকে কল করি। যেই বাবা সেই কাজ। রানাকে কল করে বলছি ব্রিজে আসতে। ব্রিজে একা একা বসে আছি, কিছুক্ষণ পর রানা এসেছে। রানা বলল, কিরে তুই এখানে আসতে বলছিস কেন? আমি বললাম, কেন? এখানে আসা কি তোর বারণ নাকি? রানা বলল, না বাদ দে এসব, আগে বল তোর বাসর কেমন কাটলো? আমি বললাম, হ্যাঁ অনেক ভালো। আমি তো ঘুমাইছি আর বউ আমার মোবাইলের বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, মনে মনে কথাগুলো বলতাছি। রানা বলল, কিরে চুপচাপ হয়ে গেলি যে? আমি বললাম, তেমন কিছু না, বল তোর কি অবস্থা? রানা বলল, এই তো চলছে। দুইজনে গল্প করে 2 ঘন্টা পার করে দিলাম। সকালে নাস্তা না করে বের হইছি, যার কারণে পেটে যেন চুচু করছে। আমি বললাম, রানা চল যাওয়া যাক, একটু পরে জোহরের আজান দেবে, নামাজ পড়ে বাড়িতে যাব। 2 দোস্ত মিলে জোহরের নামাজটা পড়ে নিলাম। নামাজ শেষে রানা ওর বাড়িতে চলে গেল আর আমি আমার বাড়িতে আসতেই আব্বু বলল, সৌরভ তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি বললাম, কেন? মসজিদে নামাজ পড়তে গেছিলাম। আব্বু বলল, কিন্তু আমি তো মসজিদে ছিলাম, তোকে তো দেখিনি। এজন্যই আমার আব্বুর উপরে মেজাজ 360 ডিগ্রি হয়ে যায়। আমি বললাম, কি হয়েছে সেইটা বলবেন? আব্বু বলল, তোর আজকে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা, আর তুই কিনা উদাও হয়ে গেলি সকাল থেকে, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আমি বললাম, যাচ্ছি। যেই বাবা সেই কাজ। তাড়াতাড়ি করে রুমের সামনে গেলাম, দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ভিতরে ঢুকে দেখি কেউ নাই। আমি টাওয়াল নিয়ে শাওয়ার নিতে চলে গেলাম। শাওয়ার শেষ করে দরজা খুলতে যাব, দেখি দরজা বন্ধ। আরে দরজাটাকে বন্ধ করছে? ঠিক তখনই যেন রুম থেকে তাসফিয়া বলতেছে। কথাগুলো ছিল এরকম, দরজা আমি বন্ধ করছি, যদি আমার কথা মতো চলেন তাহলে দরজা খুলে দেব। আমি বললাম, দেখো ফাজলামুর একটা সীমা থাকা দরকার, ভালোই ভালোই বলছি দরজা খুলো, তা না হলে দরজা ভেঙে ফেলবো, আর দরজা ভাঙলে তোমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখছো? তাসফিয়া বলল, আমার কথাগুলো শুনেন, তারপর যা বলবেন তাই হবে। আমি রাগটা কন্ট্রোল করে বলছি, আচ্ছা কি বলবে এবার বলো। তাসফিয়া বলল, যতদিন না আমাদের ডিভোর্স হই ততদিন আপনি আমার বর, আমি আপনার বউ। এই অভিনয়টা আপনাকে করে যেতে হবে, আর আমার সাথে আমাদের বাসায় যেতে হবে, এবং কি আব্বু আর আম্মুর সামনে।
আমার সাথে সুন্দর করে কথা বলতে হবে, আর আমি আপনাদের বাড়িতে 9 মাস আছি। এরপর আপনাকে ডিভোর্স দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব। বলেন আপনি আমার কথায় কি রাজি? মনে মনে ভাবলাম, এখন রাজি হয়ে আগের না হয় দরজাটা খোলাই, তারপর যা হবে দেখা যাবে না। তাই আমি একটু মধুর সুরে বললাম, ঠিক আছে বউজান, আমি আপনার সব কথা শুনবো, এবার না হয় লক্ষ্মী বউয়ের মতো দরজাটা খুলে দাও। তাসফিয়া বলল ঠিক আছে। তাসফিয়া দরজা খুলে রুম থেকে দৌড়ে বের হয়ে গেছে। যদি এই রুমে পারতাম তাহলে গালের উপর 5টা আঙ্গুলের চাপ বসিয়ে দিতাম। ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখি তাসলি আর তাবু, মানে তাসফিয়ার 2 ছোট বোন আর ওর আব্বু আর চাচা সহ 10 জন লোকের মতো আমাদেরকে নিতে আসছে। ওনাদের সবাইকেই একসাথে সালাম দিয়ে বিনিময়টা শেষ করে নিলাম। আব্বু বলল, সৌরভ, সবাই তোর জন্য অপেক্ষা করছে, যা সবার সাথে বসে লাঞ্চ করে নে। আমি বললাম জি করতেছি। সবার সাথে লাঞ্চ করে নিলাম। তাবু আর তাসলি 2 শালি আমার 2 হাত ধরে রাখছে। 2 শালি আমাকে হাতে ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়েছে। তাবু বলল, আপু তোর বর দেখি চুপচাপ কোনো কিছু বলে না। তাসফিয়া বলল, ওর মাথাটা কাল থেকে কেমন জানি ব্যথা করছে, তাই সকাল থেকে চুপচাপই আছে। 1 ঘন্টা পর শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে দেখি শাশুড়ি আমাদের জন্য অপেক্ষা করছে, আর আমাকে দেখা মারতেই বলল, বাবা তুমি আসছো। অনেক সুন্দরভাবে আমাকে বরণ করে নিল, আর আমি নিচে বসে তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। সবার সাথে কথা বলে ডিনারটা শেষ করে নিলাম। ডিনার শেষে তাবু আমাকে তাসিয়ার রুমে এনে দিয়ে সোজা বের হয়ে গেছে। আমি রুমে ঢুকে দেখি রুমটা অনেক সুন্দর করে সাজানো, তবে যে খাট বা তার উপর 2 জন প্রকৃত স্বামী স্ত্রী থাকা যাবে, আর আমরা 2 জন মানে তো যুদ্ধ, তাছাড়া তো আর কোনো কিছুই না। তখনই দেখি তাসফিয়া 1 গ্লাস গরম দুধ হাতে নিয়ে রুমে ঢুকে বলে, এই নেন, এই দুধটুকু খেয়ে নেন, আম্মু আপনার জন্য পাঠিয়েছে। আমি বললাম, আমি দুধ খাই না, আপনি খেয়ে নেন। তাসফিয়া বলল, বুঝতে পারছি, আমাকে বিশ্বাস করতে পারছেন না, আচ্ছা তাহলে আমি নিজেই খেয়ে নেই। আমি বললাম, আচ্ছা তুমি ঘুমাতে যাবে কোথায়? তাসফিয়া বলল, খাটের উপর। আমি বললাম, তাহলে আমি কোথায় ঘুমাবো? তাসফিয়া বলল, খাটের উপর। আর হ্যাঁ, আপনার বান্ধবী কি মানা করছে আমার সাথে ঘুমাতে? আমি বললাম, বাজে কথা বলবেন না। তাসফিয়ার কথাটা শুনে অনেক রাগ উঠে গেছে, তাই তাকে ধমকে সুরে কথাটা বললাম, একটা কথা মনে রাখবেন মিস, আমার কোনো বান্ধবী নেই। তখন তাসফিয়া বলল, থাকবে কি করে, এমন একটা হাদারামের মতো ছেলেকে কোনো মেয়ে কি পছন্দ করবে? আমি বললাম, একটা না, আমি অনেক মেয়ের সাথে লাইন করতে পারি, কিন্তু আমার এগুলো পছন্দ না। আচ্ছা অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। তাসফিয়া বলল, আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান। তাসফিয়া এসে আমার পাশে শুয়ে পড়ছে। আমি ঘুমানোর বান্দরে তাসফিয়াকে জড়িয়ে ধরছি। তো তাসফিয়া আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। কিছুক্ষণ পর দেখি তাসফিয়া শোয়া থেকে উঠে দরজা খুলে বাহিরের দিকে গেছে। আমিও উঠে তাসফিয়ার পিছু পিছু গেলাম। তাকিয়ে দেখি তাসফিয়া সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, কিন্তু তাসফিয়া এত রাতে ছাদের দিকে কেন যাচ্ছে? আমিও তার পিছনে ছাদের উপরে গেলাম। গিয়ে দেখি তাসফিয়া কার সাথে যেন কথা বলছে। নিজের স্ত্রীকে ছাদের উপর 12টার সময় অন্যদের সাথে হেসে হেসে কথা বলতে দেখে একটু অবাক হইনি, বরং নিজের প্রতি অনেকটাই বিরক্ত হয়েছি বলতে পারেন। কারণ বাসর রাতে তাসফিয়া আমাকে ওর মনের কথা বলে দিয়েছে, তাও আমি কেন জানি তাসফিয়ার সাথে তার বাপের বাড়িতে এসেছি। কারণ তাসফিয়া আমাকে বলে দিয়েছে, সে যদি আমাকে স্বামী হিসেবে মেনেও নেই, তারপরও ইমরান তার হৃদয় জুড়েই থাকবে। এই কথাটা যেন আমার কানকে ঝালাপালা করে দিচ্ছে বারবার। আচ্ছা এখন যেহেতু এতটা কষ্ট করে ছাদের উপরে এসেছি, তো গিয়ে দেখি তাসফিয়া কার সাথে এমন করে হেসে হেসে কথা বলছে। যখনই আরেকটু সামনে গেলাম, তখনই পুরো চাঁদ লাল নীল হলুদ আর সাদা লাইটের আলোতে জ্বলে উঠেছে, আর সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ বলে চিল্লাইতাছে। তাবু আর তাসলি এসে তাসফিয়াকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপু তুই দেখি দুলাভাইকে সাথে করে নিয়ে এসেছিস, বাহ 2 জনের এত মায়া, স্বামী ছাড়া কোথাও যাও না। তাসফিয়া বলল, আরে আপনি কখন আসছেন? আমি এদিক ওদিক তাকাচ্ছি। তখনই তাবু বলে, দুলাভাই আপু তো আপনাকেই বলছে। আমি বললাম, তোমার এসব বলার মানেটা কি? আমাকে তো তুমি আসতে বলছো। তাসফিয়া বলল, আমি কখন বলছি? আমি বললাম, তাসফিয়া তুমি না বললে আসো ছাদে আসো। শ্বশুর বলল, বুঝতে পেরেছি, আচ্ছা বাদ দাও, আসো বাবা। তাসফিয়াকে কেকটা কেটে দেই। তাসফিয়া বলল, হ্যাঁ আসতেছি। তাসফিয়া গিয়ে কেক কেটে প্রথমে ওর আব্বু আম্মুকে আর তাসতিকে খাইয়ে দিচ্ছে। তাবু বলল, আপু সৌরভ ভাইয়াকে খাইয়ে দিবি না? তাসফিয়া বলল, সরি ভুল হয়ে গেছে। আপনারা মনে হয় একই বয়সে গল্প শুনতে অনেকটাই বিরক্ত হচ্ছেন, তো এবার বয়সটা চেঞ্জ করি। তাবু বলল, আপু সৌরভ ভাইয়াকে কেক খাইয়ে দিবি না? তাসফিয়া বলল, সরি ভুল হয়ে গেছে। তাসফিয়া কেক নিয়ে আমার দিকে আসছে। আমি মোবাইলটা শুধু কানে দিয়ে কথা বলার মতো বান্দরে নিচে নেমে এসেছি। তাসফিয়া আমার পিছু পিছু কেক নিয়ে নিচে নেমে আসলো। এই আপনি কেক না খেয়ে চলে আসছেন কেন? আমি বললাম, অন্যের স্ত্রীর হাতে আমি কেক খাবো কেন? তাসফিয়া বলল, মানে? আমি বললাম, বাংলা বুঝতে সমস্যা হয় নাকি? তাসফিয়া বলল, আপনি এমন কেন শুনি?
আমি বললাম, আমি যেমনই হই না কেন তাতে আপনার কোনো সমস্যা হবে না, আমি আশা করি। অনেক রাত হয়েছে, এখন আমি ঘুমাবো, এবার সরেন। তখন তাসফিয়া বলল, আমি জানি কেন আপনি কেক না খেয়ে চলে আসছেন। আমি বললাম, হ্যাঁ, তা তো ভালো করেই জানতে পারছো, এখন সরো, আমার ঘুম পাচ্ছে। তাসফিয়াকে একটা ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়েছি। তখন তাসফিয়া বলল, কেকটা খেয়ে নেন, আমাকে কোনো উপহার দিতে হবে না। আমি বুঝতে পারছি আমাকে গিফট দিতে হবে বলে আপনি কেক খাচ্ছেন না। তখন আমি বললাম, অন্যের গার্লফ্রেন্ডকে আমি কেন উপহার দিতে যাব? তাছাড়া তুমি আমার কেউ না, যদিও বিয়ের একটা বন্ধনে জড়িয়ে আছি, কিন্তু সেটা তো সত্যি না, লোক দেখানো। তাসফিয়া বলল, আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, কিন্তু ভাগ্য খারাপ, কারণ আমাকে আপনার কাছে আরো 10 মাস থাকতে হবে। আমি বললাম, 10 মাস কেন? তুমি না বলছো 9 মাস? আর এখন তো 9 মাস থেকে আরো 4 দিন কমে গেছে, আর মার তো আছে 8 মাস 26 দিন। আর এই সময়গুলো যে কি করে কাটবে সেটাই আমি চিন্তা করে যাচ্ছি। তখন তাসফিয়া বলল, আরো 9 মাস আর 26 দিন 11 ঘন্টা আমি আপনার বউ হয়েই থাকতে হবে। এরপর আপনাকে বলতে হবে না, আমি নিজেই আপনাকে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়ে চলে যাব। আমি বললাম, 9 মাস তো বেশি হয়ে গেছে, আমি 8 মাসের একটা বেশি দিনও তোমাকে রাখবো না। দেখি আবার পেঁচাল কম করে, আমাকে একটু ঘুমাতে দাও। তাসফিয়া সরে গেছে, আমি শুয়ে পড়ছি, সাথে তাসফিয়াও। দুইজনে দুই দিকে মুখ করে শুয়ে আছি। তখনই তাসফিয়া বলে, আচ্ছা, আপনি কি কখনো কোনো মেয়েকে ভালোবাসছেন? আমি বললাম, আমাকে কি পাগলা কুত্তা কামড় দিয়েছে, আমি অন্যের বউকে পাহারা দিতে যাব? তাসফিয়া বলল, মানে? তখন আমি বললাম, তুমি এত কিছু বুঝবে না, এখন ঘুমাও, আর সকালে উঠে ফজরের নামাজ পড়বে। তাসফিয়া কোনো কথা বলেনি। আমি ঘুরে তাসফিয়ার দিকে তাকিয়ে আসি, দেখি তাসফিয়া যেন কিছুক্ষণের মধ্যেই স্বপ্নের দেশে চলে গেছে। তাসফিয়ার ঘুমের চেহারাটা দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে। তাসফিয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুম চলে আসছে তা নিজেও জানি না। সকালের ফজরের আজান শুনে আমার ঘুম ভাঙছে। উঠে তাসফিয়াকে ঘুম থেকে ডেকে তুলে আমি নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে এসে দেখি তাসফিয়া শুয়ে আছে, চুলগুলো এলোমেলো করে। তখন মনে মনে ভাবলাম, মনে হয় অনেক ক্লান্ত, এত সুন্দর ঘুমটা ভাঙাতে চাই না। আমি শাওয়ার নিতে চলে গেলাম ওয়াশরুমে। শাওয়ার শেষ করে এসে দেখি তাসফিয়া রুমে নেই। আমি কাপড় পরে রেডি হয়েছি, কারণ আজকে বাড়িতে যেতে হবে। ওইদিকে অফিসের আজ থেকে জয়েন হতে হবে। তাসফিয়াকে বাড়িতে রেখে আমি অফিসে চলে আসব। রুম থেকে বের হব, তখনই তাসফিয়ার সাথে ধাক্কা খেয়েছি। তাসফিয়া বলল, ও মা গো। তখনই তাসফিয়ার মুখটা চেপে ধরছি। আমি বললাম, এই তোমার গলার সাউন্ড এত কেন? তাসফিয়া বলল, আমি বললাম, কসো কেন? তখনই তাসফিয়া ওর মুখ থেকে আমার হাতটা সরিয়ে দিয়ে বলে, আমার মুখটা চেপে ধরে রাখলে কথা বলবো কি করে? আমি বললাম, এত কথা না বলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে বাড়িতে রেখে আমি অফিসে যাব। তাসফিয়া বলল, আজকে আমার কলেজে যেতে হবে। আমি বললাম, কেন? তাসফিয়া বলল, দরকার আছে। আর আমি আব্বুকে বলছি বিয়ের পর আমার ফাইনাল পরীক্ষা দেব, উনি রাজি হয়েছে, তাই তো আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি। আমি বললাম, তোমাকে পড়ালেখার খরচ আমি কিন্তু দিতে পারবো না। তাসফিয়া বলল, দিতে হবে না, আমি টিউশনি করি, এতে আমার হয়ে যাবে। আমি বললাম, যা খুশি তা করো, তাতে আমার কি? দেখি সামনে থেকে সরো। তাসফিয়া সরে গেছে। আমি রুম থেকে বের হয়ে এসেছি, নিচে নেমে সোফায় বসেছি। এমনি করে তাবু আর তাসলি দুই শালি দুই দিকে বসছে, দুইজনে দুই দিক দিয়ে খুঁজা দিতে লাগলো। আর আমি সহ্য করতে না পেরে দুইটাকে কাতুকুতু দিতে লাগলাম। দুইজনের সাথে দুষ্টামি করতে করতে দেখি তাসফিয়া এসে হাজির। আমি তাসফিয়ার দিকে তাকিয়ে ওদেরকে ছেড়ে দিলাম। তাসফিয়া বলল, দুষ্টামি শেষ হলে খেতে আসেন। তাসলি বলল, দুলাভাই আপুর সাথে ঝগড়া করছেন নাকি? আমি বললাম, আরে না, চলো খেতে যাব। সবাই বসে একসাথে নাস্তা করছি। নাস্তা শেষ করে শ্বশুর শাশুড়িকে সালাম করে তাবু আর তাসলির কাছ থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হলাম। তাসফিয়ার সাথে রাস্তায় তেমন কথা হয়নি। সকালে রাস্তায় জ্যাম নেই, তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি। বাড়ির ভিতরে ঢুকে আম্মুকে বলে বাইকের চাবি নিয়ে অফিসের জন্য রওনা দেব। ঠিক তখনই তাসফিয়া বলল, আপনি অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যাবেন? আমি বললাম, আমার তো খেয়ে কাজ নেই, দেখি সরো, এমনিতেই আমার দেরি হয়ে যাচ্ছে। তাসফিয়া বলল, দেখছেন আম্মা, আপনার ছেলে আমাকে নিয়ে যেতে চাচ্ছে না। আমি বললাম, হয়েছে, আম্মাকে বলতে হবে না, আমি তোমার সাথে মজা করছি, আসো। তাসফিয়া এসে বাইকে বসেছে, আমি বাইক চালাচ্ছি। কিছুক্ষণ পথ যাওয়ার পর দেখি ম্যাডাম রাস্তায় দাঁড়িয়ে আছে। ম্যাডামের কাছে যেতেই বলে, আরে সৌরভ, তুমি সাথে নতুন বউ নিশ্চয়ই? ম্যাডামের কথা শুনে তাসফিয়ার দিকে তাকিয়ে দেখি তাসফিয়া অনেকটাই আগ্রহ চোখে আমাদেরকে দেখছে। তখনই আমি বলি,
ম্যাম, আপনি যা ভাবছেন তা না, ও হলো আমার কাজিন, কলেজে যাবে, তাই তাকে সাথে করে নিয়ে এসেছি। সামনে ওর কলেজ। আর আপনার গাড়ি কি হয়েছে? ম্যাডাম বলল হঠাৎ করে গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আর আজকে একটা জরুরি মিটিং আছে, এখন আমি যে কি করি। আমি বললাম তাসফিয়া তুমি বাইক থেকে নামো তো। তাসফিয়া বলল কেন? আমি বললাম নামো, তারপর বলছি। তাসফিয়া বাইক থেকে নেমে দাঁড়িয়ে আছে। নাও 50 টাকা, তুমি রিক্সা করে কলেজে যাও। আর ম্যাম আপনি আসেন, আমি আপনাকে অফিসে নিয়ে যাচ্ছি। তাসফিয়া দাঁড়িয়ে আছে 50 টাকা হাতে, আর ম্যাডামকে বাইকে বসিয়ে চলে আসছি। বাসর ঘরে তাসফিয়া যখন বলেছিল আমার বয়ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার জন্য কল করছি, তখন ইচ্ছে করছিল গাড়টা ধাক্কা দিয়ে বাসর ঘর থেকে বের করে দেই, কিন্তু নিচের বিবেকে বাধা দিয়েছিল। যাক, আজকে ওকে উচিত শিক্ষাটা দিতে পারছি। 50 টাকা হাতে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে রাখছি। তাসফিয়ার চেহারাটা যেন দেখার মতো ছিল। এদিকে ম্যাডামকে নিয়ে অফিসে চলে এসেছি। ম্যাডাম বলল সৌরভ তোমাকে অনেক ধন্যবাদ, আজকে যদি লেট হতো তাহলে মনে হয় আমার ডিলটাই মিস হয়ে যেত। আমি বললাম ম্যাম ওইটা তো আমার কর্তব্য ছিল। আমি আর ম্যাডাম দুইজনে কক্ষে গিয়ে বসেছি। যাক, এখন থেকে যদি ম্যাডামের একটু বকা কমে। কিন্তু বেচারি তাসফিয়ার জন্য অনেকটাই খারাপ লাগছে। 50 টাকা হাতে দিয়ে চলে আসলাম। আজ অনেক দিন পর অফিসে এসেছি, একটু কাজে মনোযোগী হই, হাতের কাজ শেষ করছি। তখনই ম্যাডাম এসে বলে সৌরভ তোমাকে একটু বের হতে হবে। আমি বললাম ম্যাডাম কোথায়? ম্যাডাম বলল বিএমসি কলেজে যেতে হবে। আমি বললাম সেখানে কেন? ম্যাডাম বলল আমার মেয়ে রেনুকে কলেজ থেকে বাড়িতে নিয়ে যেতে হবে। আমি বললাম কিন্তু ম্যাম আপনার ড্রাইভারকে পাঠিয়ে দেন। তখন ম্যাডাম বলল সৌরভ তোমার মনে হয় মনে নেই যে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে আর মিস্ত্রির কাছে দিয়েছি, তুমি প্লিজ যাও। আমি বললাম ঠিক আছে যাচ্ছি, তবে আজকে আমি কিন্তু আর অফিসে আসতে পারবো না। ম্যাডাম বলল ঠিক আছে। আমি বললাম আপনার মেয়ের একটা ছবি বা মোবাইল নাম্বার যদি দিতেন তাহলে ওকে চিনতে সুবিধা হতো। ম্যাডাম বলল তোমার ছবি তুলে অলরেডি রেনুকে পাঠিয়ে দিয়েছি, তুমি গেলে সে তোমাকে চিনে নেবে, এখন যাও। আমি বললাম ঠিক আছে। অফিস থেকে বের হয়ে সোজা বিএমসি কলেজের সামনে এসেছি। কলেজের গেটে বাইক থামিয়ে দেখি তাসফিয়া একটা ছেলের সাথে কথা বলছে।